Yeah, so can you see my screen? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার কি হলো? এক মিনিট। পিডিএফ এ সমস্যাটা কি হচ্ছে? এটাকে মিনিমাইজ করতে হবে। ইয়া, ওকে। সো আমরা কি একটা সেলের এখন ছবি দেখতে পাচ্ছি? তার মধ্যে একটা হ্যাঁ স্যার। সবুজ রঙের বাটি টাইপের জিনিসকে ভ্যাকিউল বলা আছে, তাই তো? সো হ্যাঁ স্যার। ক্যান ইউ পিপল টেল মি যে এটা একটা প্লান্ট সেল না এটা একটা অ্যানিমাল সেল? স্যার প্ল্যান্ট সেল। নো, ইটস অ্যান স্যার অ্যানিমাল অ্যান্টিনাল সেল। সেল মাইটোকন্ড্রিয়া। যদি স্যার প্লান্ট, সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল আছে। হ্যাঁ, যদি প্লান্ট সেল হতো, না, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আ ভ্যাকিউল আমি যদি বলি, এটা যদি প্লান্ট সেল হতো, তাহলে ডেফিনেটলি ভ্যাকিউলটা কিন্তু আমার অনেক বড় সাইজের হতো। In plant cell, the vacuole covers almost 50 to 90% of the total cell volume. ঠিক আছে? এখানে কিন্তু অনেক ছোট ভ্যাকিউল। ঠিক আছে? সো দিস ইজ ওয়ান অফ দ্য থিংস যেখান থেকে কিন্তু, সো ভ্যাকিউল ইজ অ্যান আইডেন্টিফাইং ফিচার, যেখান থেকে কিন্তু আমি একটা প্লান্ট সেল আর একটা অ্যানিমাল সেলকে খুব ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবো। এবং আমরা যদি দেখি যে প্লান্ট সেলের মধ্যেই কিন্তু আমরা আহ ভ্যাকিউলস এর সিগনিফিকেন্স অনেক বেশি, কারণ ওখানে সেলের স্ট্রাকচারটা মেনটেন করা, টার্জিডিটি মেনটেন করা, এই পুরোটাই কিন্তু ভ্যাকিউলস এর দ্বারা হয়। বাট হ্যাভিং সেড দ্যাট, ডেফিনেটলি অ্যানিমাল সেলস এর মধ্যেও কিন্তু ভ্যাকিউলস পাওয়া যায়। আর এখানে একটা কথা বলা আছে, নো ভ্যাকিউলস আর ইন ব্যাকটেরিয়াল সেলস, দিস ইজ নট কমপ্লিটলি ট্রু। ঠিক আছে? প্রোটোজোয়ান্স এর মধ্যেও কিছু ভ্যাকিউলস দেখা গেছে, বাট মেইনলি আমরা যখন ভ্যাকিউলস নিয়ে ডিসকাস করব, এইটা আমরা উইথ রেসপেক্ট টু ইউক্যারিওটিক সেলস, মানে প্লান্ট সেল, অ্যানিমাল সেল, প্রোটিস্ট, যাদের মধ্যে প্রমিনেন্টলি এবং প্রপার ভ্যাকিউলস দেখা যায়, আমরা তাদের নিয়ে ডিসকাস করব। সো ইটস আ ফ্লুইড ফিল্ড স্যাক। ঠিক আছে? এবং দিস ইজ কাইন্ড অফ আ এমটি থিং। এবার এর মধ্যে আম, দুটো জিনিস আছে। সেটা হচ্ছে যে একটা ভেতরে ফ্লুইড রয়েছে। ঠিক আছে? এই যে ভেতরে ফ্লুইডটা রয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে সেল স্যাক। ঠিক আছে? সেল স্যাপ। এবং এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে এই যে সেল স্যাপ আছে, এর মধ্যে আবার ওয়েটিং, এইটাই, দিস ইজ দ্য প্রবলেম। মাঝখানে যদি উম, লোকে জয়েন করে না এই ধরনের প্ল্যাটফর্মে, খুব অসুবিধা হয়। ঠিক আছে? তো সেল স্যাপ আছে। হ্যাঁ, এবার এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে সুগারস থাকতে পারে, প্রোটিনস থাকতে পারে, মিনারেলস থাকতে পারে, লিপিডস, ওয়েস্ট প্রোডাক্টস, ভেরি 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 ইম্পর্টেন্ট। সো সুগারস ক্যান বি দেয়ার। হ্যাঁ, মানে সুগার কিসের জন্য? সুগার হচ্ছে মেনলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনেন্স অফ দ্য অসমোটিক প্রেশার। ওয়েস্ট প্রোডাক্টস আছে। ওয়েস্ট প্রোডাক্টস ইজ अगेन ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন না? ওয়েস্ট প্রোডাক্ট, সেল যখন ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে, ইট হ্যাজ টু বি সিকুয়েস্টার্ড। এই ওয়েস্ট প্রোডাক্টটা যদি সিকুয়েস্টার্ড না হয় প্রবাবলি, দেন ইট বিকামস ভেরি হার্মফুল ফর দ্য সেল। তারপরে প্রোটিনস আছে। ঠিক আছে? প্রোটিনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিড জার্মিনেশন। প্লান্টের ক্ষেত্রে সিড জার্মিনেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রোটিন, প্রোটিন বডিজ এর মধ্যে স্টোর থাকে। কারণ সিড জার্মিনেশন প্রসেসটা যখন হয়, তখন সেই প্রোটিন গুলো লাগে। এই যে প্রোটিন বডিজ গুলো, দিজ আর নাথিং বাট মডিফাইড ভ্যাকিউলস। আমি এগুলোর ব্যাপারে এক এক করে বলবো। ঠিক আছে? এছাড়াও এনজাইমস থাকে, যে এনজাইমস গুলো কিন্তু ব্রেক ডাউন করে, মাচ লাইক লাইসোজোম, অনেক কিছু মেটেরিয়ালস কে ব্রেক ডাউন করতে সাহায্য করে। এছাড়াও প্রোটিন এবং লিপিড স্টোরেজের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড সল্ট আর সুগার আর ভেরি ইম্পর্টেন্ট ফর মেনটেনেন্স অফ দ্য অসমোটিক প্রেশার।
ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে তাহলে যেহেতু এইটা একটা প্লান্ট সেলে যদি আমি একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, সো এই সবুজ গুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট এন্ড দিস ইজ দ্য লিমিটিং নিউক্লিয়ার মেমব্রেন। হ্যাঁ, মানে এই যে নিউক্লিয়াস আছে, এইদিকে ক্লোরোপ্লাস্ট, মাঝখানে কিন্তু এতটা জায়গা জুড়ে একটা জিনিস রয়েছে which is known as the vacuole। ঠিক আছে। এই দাগটা কেন আসছে আমি বুঝতে পারছি না। এনিওয়ে, এই দাগটা, ওয়াই দিস দাগ, যাই হোক। হ্যাঁ, এবার যেটা ব্যাপার হচ্ছে আমরা ফোকাস করি ওই দাগের কথা ভেবে আমাদের লাভ নেই। এই যে জিনিসটা, তাহলে আমি যেটা বলছি যে প্লান্ট সেলের মধ্যে একটা টার্জিডিটি, হুম, এখানেও একটা টেম ইমেজ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে 15,000 টাইমস ম্যাগনিফাইড, বাট হ্যাভিং সেড দ্যাট এটা কিন্তু একটু অ্যানিমেটেড ইমেজ। তুমি রিয়েল ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি বা টেমের ইমেজে কখনোই এরকম ডিফারেন্ট কালারের অর্গানেলস কিন্তু দেখতে পাবে না। কিন্তু এখানে এটা দেখিয়েছে বোঝানোর জন্য যে দিস ইজ দ্য নিউক্লিয়াস, হ্যাঁ, দিস আর দ্য ক্লোরোপ্লাস্ট, এবং সারাউন্ডেড বাই আ বিগ ভ্যাকিউল। এবার একটা কথা আমি বলি, এই যে ভ্যাকিউল আমরা যখন ফাংশনে যাব আমরা দেখব যে এইটা কিভাবে মেমব্রেন, মানে যে সেল মেমব্রেনকে প্রেসার দেয় যাতে প্লান্ট সেল রিজিড থাকে এবং টার্জিড থাকে। তাহলে এই যে টনিসিটি, আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক, তোমরা জানো যে এই যে টনিসিটিটা মেনটেন্ড হয় বাই দিস ভ্যাকিউল, হ্যাঁ, ভ্যাকিউলের মধ্যে কতটা সুগার আছে, সল্ট আছে ইত্যাদির দ্বারা, যার জন্য কিন্তু ভ্যাকিউলকে অনেক সময় ভ্যাকিউলের যে মেমব্রেনটা, যেটা একটা লিমিটিং মেমব্রেন, ঠিক আছে, এই যে মেমব্রেন বাউন্ড স্টোরেজ স্যাক, এই যে লিমিটিং মেমব্রেনটা, ভ্যাকিউলার মেমব্রেনটা, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট। ঠিক আছে, এটাকে বলা হয় টোনোপ্লাস্ট বিকজ দিস ভ্যাকিউল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মেনটেনেন্স অফ দ্য টনিসিটি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড টোনোপ্লাস্ট। ঠিক আছে। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্লান্ট সেলের মধ্যে কিন্তু ভ্যাকিউল অনেক বড় সাইজের হয়। ঠিক আছে। কিন্তু সব সেলেই যে একটা বড় ভ্যাকিউল এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আবার একই ধরনের অর্গানিজমের বিভিন্ন স্টেজে বা সেলের স্টেজের উপর নির্ভর করে যে কিরকম ভ্যাকুয়াল থাকবে। যখন কোনো ইয়াং সেল হয় তার মধ্যে দেখা যায় যে একাধিক ভ্যাকুয়ালস থাকে। ঠিক আছে, অফ স্মল সাইজেস, অনেকগুলো ভ্যাকুয়াল আছে স্মল সাইজের। কিন্তু সেই সেলটি যখন ম্যাচিওর করে তখন দেখা যায় যে নাম্বার অফ ভ্যাকিউলস কমে যাচ্ছে অ্যান্ড সাইজ অফ দ্য ভ্যাকিউলস সেটা কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, দ্য নাম্বার রিডিউসেস বাট দ্য সাইজ ইনক্রিজেস অ্যাজ দ্য সেল ম্যাচিওরস। ঠিক আছে। এইখানে দেখো লেখা আছে ইচ ভ্যাকিউল ইজ সেপারেটেড ফ্রম দ্য সাইটোপ্লাজম বাই আ সিঙ্গেল ইউনিক মেমব্রেন কল্ড দ্য টোনোপ্লাস্ট অফ দ্য ভ্যাকিউলার মেমব্রেন। ঠিক আছে। এই যে টোনোপ্লাস্ট, যেটা আমি আগেও বললাম, এর কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। এর মধ্যে কিন্তু প্রোটিন পাম্পস আছে। এই প্রোটিন পাম্পস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? না, এই যে টোনোপ্লাস্ট বা ভ্যাকিউলার মেমব্রেন, এই প্রোটিন পাম্পস গুলো, এই প্রোটিন বারবার বলছি, প্রোটন পাম্পস আছে, আই এম ভেরি সরি, প্রোটন পাম্পস আছে। এই প্রোটন পাম্পস গুলো কিন্তু প্রোটন কে পাম্পিং এ হেল্প করে, যার জন্য কি হয় যে সেলের যে অ্যাসিডিক পিএইচ সেটা মেনটেন করতে সাহায্য করে, প্লাস একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি করতে পারে, যার দরুন কিন্তু অনেক নিউট্রিয়েন্ট এই ভ্যাকিউলস এর মধ্যে ঢুকে যায় বা ভ্যাকিউলস এর মধ্যে ঢুকতে পারে। সো একটু আবার আমরা চলে যাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে, সেখানে এরকম একটা ব্যাপার ছিল। তো এইখানে ভ্যাকিউলার মেমব্রেন বা টোনোপ্লাস্টে যে পাম্পস আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে গিয়ে তোমার প্রোটন পাম্পস, তার সাহায্যে কি হচ্ছে, প্রোটন পাম্পিং হচ্ছে, দেয়ার ইজ আ, so so that the acidic pH, if required, the acidic pH of the cell can be maintained. আর আরেকটা যেটা হচ্ছে যে এই প্রোটনস গুলোকে পাম্পিং এর জন্য একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে, যার দরুন কিন্তু তোমার যেটাকে ইউজ করে আর কি বিভিন্ন নিউট্রিয়েন্ট ভ্যাকিউলের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই যে টোনোপ্লাস্ট মেমব্রেন, যেটা আমরা আগেও বলেছি কার্বোহাইড্রেট,
অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, অর্গানিক অ্যাসিড, পিগমেন্টস, অ্যান্থোসায়ানিন পিগমেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলোকে কিন্তু স্টোর করে। এছাড়াও একাধিক মিনারেল সল্টস আছে, লাইক ক্লোরাইড, ফসফেটস, যেগুলো কিন্তু এই ভেকিওলের মধ্যে স্টোর হয়। এ বাবা, এক এক করে এখন যদি ঢুকতে চায় কি করে হয়? ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট যেটা হচ্ছে যে স্ট্রাকচার, তো আমরা মোটামুটি আম, একটা আমাদের আইডিয়া আছে। এবার আমি এইটা তোমাদের বললাম যে ভ্যাকিওলের মধ্যেও কিন্তু এনজাইম আছে যারা কিন্তু ডিগ্রেড করতে সাহায্য করে। মানে আমরা জানি কোনো একটা মেটেরিয়াল সেল নিল বাই মিনস অফ এক্সোসাইটোসিস, আমরা এক্সোসাইটোসিস, ইনোসাইটোসিস, এন্ডোসাইটোসিস এগুলো বোঝো। তো সেই মেটেরিয়ালটা কিন্তু ভ্যাকিওলের সাথে বা একটা ভ্যাকিওলের সাহায্যে ঢুকি বা একটা ভ্যাকিওল ফর্ম করলো যখন মেটেরিয়ালটার চারদিকে, তারপর সেই মেটেরিয়ালটা যদি টক্সিক হয়, লাইসোজোম যেমনি ডিগ্রেড করতে শুরু করে, ভ্যাকিওলও কিন্তু ডিগ্রেড করতে শুরু করে। বাট দ্য থিং ইজ দ্যাট দ্য কমন পাথওয়ে ইজ এই ভ্যাকিওলটা লাইসোজোমের সাথে ফিউজ করবে এবং লাইসোজোমাল এনজাইমস কিন্তু ডিগ্রেড করবে। কারণ ভ্যাকিওলের যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু পিএইচ খুব ভ্যারিয়েবল, ডিপেন্ডিং আপন কি ধরনের সাবস্টেন্স কে ও স্টোর করে রেখেছে। ঠিক আছে, ভ্যাকিওলের মেন কাজই হচ্ছে কিন্তু স্টোর করা। যদি অ্যালকালাইন সাবস্টেন্স কেও স্টোর করে রাখে, ওর পিএইচ কিন্তু খুব বেশি হতে পারে, যেমনি 8 থেকে 10। আবার যদি কিছু অ্যাসিড যেমনি সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদিকেও স্টোর করে রাখে, তাহলে কিন্তু পিএইচ 4 থেকে 3 এত কমও হতে পারে। ঠিক আছে, এইবার এতক্ষণ মেনলি আমরা প্লান্ট সেলের ভ্যাকিওল বা অ্যানিমাল সেলের ভ্যাকিওলের ব্যাপারে বলছিলাম। শুধু তাই নয়, এটা হচ্ছে গিয়ে প্যারামোসিয়াম। ঠিক আছে, এই প্যারামোসিয়ামে দ্য স্লিপার লাইক অর্গানিজম, এর মধ্যেও কিন্তু কন্ট্রাকটাইল ভ্যাকিওল আছে, যেটার কাজ কি না, সেলের মধ্যে যদি খুব অতিরিক্ত ওয়াটার কন্টেন্ট থাকে, তাহলে এই কন্ট্রাকটাইল ভ্যাকিওল সেটাকে পাম্প করে বার করে দেয়। ঠিক আছে, কেন না, সেলের মধ্যে যে ওয়াটার কনসেন্ট্রেশন তার একটা কিন্তু হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হবে। যদি অতিরিক্ত ওয়াটার ঢুকতে শুরু করে, সেক্ষেত্রে কি এক জায়গায় এসে এরকম একটা সম্ভাবনা হতে পারে যে সেলটি বার্স্ট করে গেল। হ্যাঁ, সেইটা যাতে না হয়। আচ্ছা, এবার একটা জিনিস আমরা একটু দেখি যে কি কি কাজ করে। প্রথম হচ্ছে স্টোরেজ অর্গানেলস ফর ভেরিয়াস সাবস্টেন্সেস, এটা আমরা বলেইছি কি কি সাবস্টেন্স থাকে। নেক্সট হচ্ছে দেখো, এই যে ভ্যাকিওলার স্যাক, আর্গার টিউ আর জিওআর হবে, প্রেসার মেনটেন করতে কিন্তু সাহায্য করে। মানে এই যে টোনোপ্লাস্ট মেমব্রেন, এই টোনোপ্লাস্ট মেমব্রেনটা কি করে, সেল মেমব্রেনের উপর একটা প্রেসার দেয় ইন প্লান্ট সেলস, সো দ্যাট প্লান্ট সেলের যে রিজিড স্ট্রাকচারটা এবং টার্জিডিটিটা সেটা কিন্তু মেনটেন হয়। তাছাড়াও কি যে পিগমেন্ট, অ্যান্থোসায়ানিন পিগমেন্ট, যেটা বিভিন্ন ফ্লাওয়ারের রঙের জন্য রেসপন্সিবল, এবং ফ্রুটস যেমনি বিট টিট আমরা পাই, বিট লাল রঙের। হ্যাঁ হ্যাঁ, বিট, বিট গাজর ইত্যাদি, বিশেষ করে আমি বিটের কথাই বলছি, সেখানেও কিন্তু এই অ্যান্থোসায়ানিন পিগমেন্টটা পাওয়া যায়। এবং এই অ্যান্থোসায়ানিন যে কালারটা দেয় সেটা কিন্তু পলিনেটার্সকেও অ্যাট্রাক্ট করে। ঠিক আছে, এবং কিছু প্লান্ট ভ্যাকিউলস আছে যার মধ্যে কিন্তু স্টোর থাকে ইম্পর্টেন্ট বা কমার্শিয়াল প্রোডাক্টস লাইক রাবার ল্যাটেক্স। আমরা এখানে প্লান্টের নাম দেখতে পাচ্ছি, হেভিয়া ব্রাজিলেন্সিস, তার মধ্যে রাবার ল্যাটেক্স স্টোর থাকে। কিংবা ওপিয়াম, ঠিক আছে, বা আফিং, তারাও স্টোর থাকে গিয়ে হচ্ছে প্লান্ট ভেসিকলস এর মধ্যে অফ দ্য প্লান্ট পাপাভার সোমিনিফেরাম। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলের ওয়েস্ট প্রোডাক্টকে স্টোর করে রাখা। এই মর্মে আমি তোমাদের বলছিলাম যে এই কথাটা হয়তো পুরোপুরি সত্যি নয় যে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোনো ভ্যাকিওল থাকে না। কেন পুরোপুরি সত্যি নয়, তার কারণ হচ্ছে আমি ধরো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে কোনো একটা প্রোটিনকে ওভার এক্সপ্রেস করাচ্ছি, তাহলে এই ওভার এক্সপ্রেশনটা কার মধ্যে হয়, ব্যাকটেরিয়া বা যেটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন হোস্ট, মানে কোনো একটা ইকোলাই স্ট্রেনের মধ্যে।
এবার আমি আমার কোনো একটা প্রোটিনকে ব্যাকটেরিয়ার মধ্যে যখন ওভার এক্সপ্রেস করাচ্ছি, সেই প্রোটিনটার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন প্রোটিনটা তো আর ব্যাকটেরিয়ায় নেই, সেটা মানুষের মধ্যে আছে। এবার সেই প্রোটিনটাকে নিয়ে আমি ব্যাকটেরিয়ার মধ্যে যখন ওভার এক্সপ্রেস করলাম, তখন সমস্যাটা কি হচ্ছে, যে সেই প্রোটিনটা কিন্তু ব্যাকটেরিয়াটার জন্য টক্সিক হয়ে যাচ্ছে, because it's not a native protein of the bacteria, it is a native protein of humans. তা সেই মতো অবস্থায় কি করবে ব্যাকটেরিয়াটা, একটা ইনক্লুশন বডি তৈরি করবে। এই ইনক্লুশন বডিটার কাজ কি হবে, না ওই প্রোটিনটাকে সিকুয়েস্টার করা বা ঘিরে ফেলা কমপ্লিটলি, যাতে ওটা সেলের ওপর কোনো টক্সিসিটি না দেখায়। ঠিক আছে। আর এখানে তো এই বাকিগুলো আমি এমনিই বললাম, যে আইসোলেটিং যেমনি দ্য মেটেরিয়াল দ্যাট মাইট বি হার্মফুল অর থ্রেট টু দ্য সেল, ওয়েস্ট প্রোডাক্ট রাখছে। প্লান্টের ক্ষেত্রে তো ওয়াটার স্টোর করে রাখছে, যাতে ওই টার্জিডিটি বা রিজিড স্ট্রাকচারটা মেনটেন হয়, যে মেনটেনিং ইন্টারনাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার উইদিন দ্য সেল, এটা তো অবশ্যই আমরা দেখলাম। অ্যাসিডিক ইন্টারনাল পিএইচ মেনটেন করছে। ঠিক আছে, আমি বললামই প্রোটন পাম্পস আছে। ঠিক আছে। আর হচ্ছে এই যে প্লান্টস এর মধ্যে স্ট্রাকচারস আছে, লিভস, ফ্লাওয়ার্স এটসেট্রা, হ্যাঁ, এইগুলো কিন্তু প্রপার একটা শেপে থাকছে, বিকজ অফ দ্য প্রেশার দ্যাট ইজ মেনটেইনড বাই দ্য সেন্ট্রাল ভ্যাকিউল, যেটা প্লান্টের মধ্যে আমরা বলছি। মাঝখানে একটি বিশাল ভ্যাকিউল থাকছে, কভারিং 50 to 90% অফ দি টোটাল এরিয়া। এটা কিন্তু লিভ মানে পাতা, ফল ইত্যাদি স্ট্রাকচার মেনটেন করছে। আবার এই কথাটাও আমি আগে বললাম, যে প্রোটিন বডিজ থাকে। এই প্রোটিন বডিজ কোথায় থাকে, না প্রোটিন বডিজ সেলের মধ্যে থাকে, যারা কিন্তু একাধিক প্রোটিনকে সিকুয়েস্টার করে রাখে, যে প্রোটিনগুলো ভবিষ্যতে যখন সিড জার্মিনেশন হবে তখন লাগতে পারে। তো এই যে সিকুয়েস্টার করে রাখার যে জিনিসটা, যেটার মধ্যে সিকুয়েস্টার করে রাখছে, দ্যাট ইজ নাথিং বাট দ্যাট ইজ অলসো ভ্যাকিউল। ঠিক আছে। এই দিস প্রোটিন বডিজ আর নাথিং বাট দিজ আর মডিফাইড ভ্যাকিউল। তোমরা এত বারবার ঢুকলে না, আমার খুব কনসেন্ট্রেশন কেটে যাচ্ছে। আর কেউ প্লিজ এখন আর ঢুকো না। ঠিক আছে। আচ্ছা। আহ এই ব্যাপারটা, এটা আমি অনেকটা ইয়ের সময়ও বলেছিলাম, যে অটোফাজি। ঠিক আছে। এটাতেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে ভ্যাকিওলের। ঠিক আছে। আহ যখন আর কি সেলিউলার পার্টস কে, মানে ইন্টারনাল সেলিউলার পার্টস কে ডিগ্রেড করছে গিয়ে হচ্ছে লাইসোজোম। হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস বলা ভালো, যে ভ্যাকিওলস যখন লাইসোজোমের সাথে ফিউজ করছে, বা ভ্যাকিওলের মধ্যে নিজস্ব এনজাইম আছে সেটা ডিগ্রেড করছে কোনো টক্সিনকে, কারণ ভ্যাকিওলের কাজই হচ্ছে টক্সিনকে ঘিরে ফেলা। সেই ক্ষেত্রে যে ডিগ্রেডেশনের পর যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক সময় সেল অ্যাবজর্ব করে নিচ্ছে, হ্যাঁ, ফর ইটস ওন মেটাবলিজম অর ফর ডিফারেন্ট অ্যাসিমিলেটরি অ্যান্ড ডিসিমিলেটরি প্রসেসেস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই জিনিসটা। তাহলে ইনা নাটসেল ডিগ্রেডেশনের যে, পর কি করতে বললেন? হ্যাঁ, ভ্যাকুয়াল যখন লাইসোজোমের সঙ্গে ফিউজ করছে, তারপর ডিগ্রেডেশনের পর কি হচ্ছে? ডিগ্রেডেশনের পর ধরো তোমার প্রোটিনস রয়েছে, কোনো টক্সিক প্রোটিনস রয়েছে, তো সেটাকে তো ডিগ্রেড করলো, দিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো বা ডাইপেপটাইডস তৈরি হলো। এই ডাইপেপটাইডটা কিন্তু আবার সেল অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এইখানে আমি যেটা বলতে চাইছি, ইটস আ টু ওয়ে ট্রান্সপোর্ট, মানে ভ্যাকিওলের মেমব্রেন এর থ্রু দিয়ে যেমনি আপটেক হচ্ছে, হ্যাঁ, সেমনি কিন্তু রিলিজও হচ্ছে, মানে ডিগ্রেডেশন প্রোডাক্টস গুলো কিন্তু রিলিজও হচ্ছে থ্রু টোনোপ্লাস্ট, যেগুলো কিন্তু সেল ইউজ করে নিচ্ছে ফর ইটস প্রোটিন প্রোডাকশন প্রসেস। ঠিক আছে। মানে ডিগ্রেডেশনের পর সেটা তোমার লিপিড হতে পারে, ওই ফ্যাটি অ্যাসিডস পেলো, কিংবা তোমার কার্বোহাইড্রেটস হতে পারে, যেখান থেকে আর কি মনোস্যাকারাইডস পাওয়া গেল। এই প্রত্যেকটাই তো ভবিষ্যতে লাগবে সেলের জন্য। তাহলে সেল হচ্ছে এগুলোকে আবার অ্যাবজর্ব করে নিচ্ছে ফর ইটস ওন ফাংশন ওয়ান্স ইট ইজ রিলিজ ফ্রম দ্য ভ্যাকিউল।
ইটস লাইক আ পেপার শ্রেডার। ঠিক আছে, তুমি ওয়েস্ট পেপারস গুলো শ্রেড করা হয়, দেখেছো কখনো পেপার শ্রেডার? আমাদের প্রিন্সিপাল স্যারের পাশের রুমে একটা আছে, পেপার গুলোকে কুচি কুচি করে দেয়। এই যে শ্রেডেড পেপার, সেই দিয়ে কিন্তু আবার নতুন পেপার বানানো যায়। তো এক্স্যাক্টলি সেই রকম, যে বড় বড় টক্সিক প্রোটিনস বা কার্বোহাইড্রেটস গুলোকে টুকরো করে দিচ্ছে, বাট তার যে ফর্মিং ইউনিট মনোস্যাকারাইডস বা অ্যামিনো অ্যাসিড, সেগুলোকে কিন্তু সেল আবার ব্যবহার করে নিতে পারছে। তাহলে ইন আ নাটশেল যদি আমি দেখি, ইটস আ ভেরি ভেরি ইজি থিং। ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার নয়। সেলের মধ্যে যা জিনিস আছে সেটা কম। ভ্যাকিউলস হচ্ছে আমাদের ফ্ল্যাটে থাকে না লফট, যে জিনিসগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা লফটে তুলে দিই। কিন্তু দিস ইজ ডিফারেন্ট ফ্রম লাইসোজাইম। লাইসোজোম লাইসোজোম কি না, সেগুলোকে ডিগ্রেড করে দেবে। ভেকিওল কিন্তু সব জিনিস মানে বেশিরভাগ জিনিসকেই ডিগ্রেড করে না, জাস্ট স্টোর করে রাখে। যখন আবার সেলের দরকার, তখন সে সেলকে দিয়ে দেবে সেই জিনিসটা। আরেকটা কি ব্যাপার হচ্ছে ভ্যাকিওলের ক্ষেত্রে, যে যেমনি বাড়ির লফটে আমরা জিনিস স্টোর করে রাখি, যখন দরকার তখন বার করে নিই, এটা একটা জিনিস। ভ্যাকিওলের আরো একটা হচ্ছে, কোনো জিনিস যদি টক্সিক হয়, মানে আমার বাড়িতে কোনো একটা জিনিস থেকে গন্ধ বেরোচ্ছে, তাহলে আমি কি করব, সেটাকে একটা প্যাকেটের মধ্যে বন্ধ করে রাখবো। ভ্যাকিউল হচ্ছে কিন্তু সেই প্যাকেটটা। কোনো একটা টক্সিক জিনিসকে সিকুয়েস্টার করার ব্যাপারে, হ্যাঁ, কিন্তু ভ্যাকিউল খুব ইম্পর্টেন্ট। তারপরে যখন লাইসোজাইম ভ্যাকিউলের সঙ্গে ফিউজ করলো, করে সেটাকে ডিগ্রেড করে দিল, ঠিক আছে, বা ভ্যাকিউল আস্তে আস্তে ডিগ্রেড করলো, ঠিক আছে, নিজের মতো করে। বাট আগে তো জিনিসটাকে সিকুয়েস্টার করতে হবে, মানে আলাদা করে ফেলতে হবে। যে কোনো জিনিসকে আলাদা করার ব্যাপারেও কিন্তু ভ্যাকিউলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল আছে। বাট টোনোপ্লাস্ট মেমব্রেনও খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ডেফিনেটলি প্রোটন পাম্প, মানে প্রোটনের মাইগ্রেশনকে কিন্তু কন্ট্রোল রেগুলেট করতে পারছে, প্লাস সেটাকে কম্বাইন করতে পারছে। একটা প্রোটন মোটিভ ফোর্স যেটা তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু এই ভ্যাকিউলার ট্রান্সপোর্ট মানে অ্যাক্রস দ্য মেমব্রেন, তার সাথে কিন্তু কম্বাইনও করতে পারছে। সো দিজ আর অল দ্য অ্যাক্টিভিটিস যেটা আমরা কিন্তু ভ্যাকিউলের মধ্যে দেখে থাকি। ঠিক আছে, এবার যেটা হচ্ছে যে মোরাললেস এইটুকুই। ভ্যাকিউল তো আর খুব একটা সেরকম কিছু মানে বিশাল ফাংশন টাংশন ইত্যাদি যেটুকু আমি বললাম ওইটুকুই আছে। তবে হ্যাঁ, এটা অবশ্যই যে আমরা কিন্তু ভ্যাকিউল দেখতে পাই গিয়ে হচ্ছে সবকিছুর মধ্যে, মানে ফাঙ্গাল সেলস, প্রোটিস্ট সেলস, তার মধ্যেও কিন্তু আমরা ভ্যাকিউল দেখতে পাই। ঠিক আছে, এবং এই যে লাইসোজাইমের মতো না হলেও লাইসোজাইমের সমতুল্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ডিগ্রেড করা জিনিসপত্রকে, এবং ডিগ্রেড করার পরে সেই জিনিসটাকে কিন্তু আবার আহ ব্যবহার করবে সেল। সেই ব্যাপারটাও কিন্তু ইয়ের মধ্যে আছে। হ্যাঁ, আরেকটা আছে, যেটা আমি খুব ডিটেলসে যাচ্ছি না। সেটা হচ্ছে যে সেল ডিভিশন বা কোনো প্যাটার্ন ফরমেশন, এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্যাটার্ন ফরমেশনের ব্যাপার থাকে, সেটা এক্সপ্লেন করতে গেলে এখন মিনিমাম 1 ঘন্টা লাগবে। তাতেও কিন্তু ভ্যাকিউলের একটা রোল থাকে। শুধু এইটুকু মনে রাখবে যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে প্যাটার্ন ফরমেশন বা সেল ডিভিশন, এই ব্যাপারটাতেও কিন্তু ভ্যাকিউল একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো দিস ইজ অলসো অ্যানাদার ফাংশন অফ দ্য ভ্যাকিউল। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। লেট মি থিঙ্ক, আমি কি আর কিছু বাদ দিচ্ছি? না, আর তো কিছু বাদ। প্রোটন পাম্পিং এর টাইমে ওই প্রোটনকে যখন পাম্পিং এ হেল্প মানে হেল্প করছে, তখন যে পিএইচ লেভেলটা কি চেঞ্জ হচ্ছে নাকি? মানে পিএইচ লেভেলটার কি চেঞ্জ হচ্ছে? রেকর্ডিংটা আগে স্টপ করি, এইটুকু ভিডিও দেবো, তারপর